This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলেজ জীবনের কথা মনে পড়ে যাচ্ছে, জানেন তো। ওই তখন ক্রিকেট ম্যাচ হতো রেগুলার, একটা টেনশন ছিল, লোকজনের আগ্রহ ছিল আর কি। রাস্তার মোড়ে মোড়ে দেখতাম লোকজন কানে ট্রানজিস্টার নিয়ে খেলা শুনছে, আর আমাদের কাজ ছিল গিয়ে জিজ্ঞেস করা, দাদা স্কোর কত হলো। আজকেও মনে হচ্ছে সবার কাছে এই একটা জিনিসই প্রশ্ন, দাদা কি হলো, কে জিতলো, কে হারলো। মানে এই মুহূর্তে গোটা জায়গাটা একটা লড়াই নিয়ে টান হয়ে আছে। আপনারা জানেন রাজ্য আর ডাক্তারদের ওই স্নায়ুর লড়াই, একটা টান ম্যাচ। এটাতে কে জিতলো আর কে হারলো, গোটা রাজ্যের নজর কিন্তু সেই দিকে, লড়াই জারি আর কি, এটা তো পরিষ্কার বুঝতে পারছি। আচ্ছা, এই স্নায়ুর ম্যাচে এটা কি পুরো উইন সিচুয়েশান, মানে দুপক্ষই জিততে পারে এরকম কোনো একটা ব্যাপার আছে নাকি? এটার সঙ্গে সঙ্গে এই ম্যাচটার আরেকটা ডেফিনেশনও তো হতে পারে, ম্যাচটা মগজ আর মগজাস্ত্রের। এবার মগজ আর মগজাস্ত্রের মধ্যে কার জোরটা বেশি, সেটাও তো ওই দাদা স্কোর কত হলোর মতো করে জিজ্ঞেস করা যেতে পারে। সত্যি বলছি, এরকম রাজনৈতিক পরিস্থিতি না খুব কম আসে। আপনারা বলবেন আবার এর মধ্যে রাজনীতি কোথায় এলো? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তার সঙ্গে জুনিয়র ডাক্তারদের একটা আলোচনার বিষয়। জুনিয়র ডাক্তাররা প্রথম থেকে বলে আসছেন তারা অরাজনৈতিক আন্দোলন করছেন, আর প্রশাসন সরকার তার আবার রাজনৈতিক কালার কি। ব্যাপারটা যেরকম নয় সেটা আপনারাও জানেন। এবং সত্যি কথা বলতে কি, প্রশাসন মানেই শাসক দল মানেই কালার। আলটিমেটলি ব্যাপারটা কালারের সাথে আপনি যদি কোথাও গিয়ে কালারহীনভাবেও যুদ্ধ করেন, একটা কালার লেগেই যায়। ওই রকম শূন্যের সঙ্গে যাই গুণ করুন সেটা যেরকম শূন্য হয়ে যায়, সেরকম ব্যাপার আর কি। রাজনীতি তো আমাদের মহাশূন্যের একটার মতো একটা জায়গা না, তো তার সাথে যা গুণ করবেন সেটা তো মহাশূন্যেই পরিণত হবে। এবার জুনিয়র ডাক্তাররা না সরকার, এই লড়াইয়ে জিতলেন কে, ওই মোক্ষম প্রশ্ন। প্রথমে জুনিয়র ডাক্তারদের কথায় আসি। দেখুন, বৃহস্পতিবারের পর তারা আজকেও এমন একটা কাণ্ড ঘটালেন না যা কোনো রাজনৈতিক দল পারেনি। দেখুন, এটা কিন্তু মানতেই হবে। এই সাম্প্রতিককালে কতগুলো দল তারা ওই নবান্ন অভিযান করেছে, একটা দলও ওই নবান্নের ত্রিসীমানায় পৌঁছতে পেরেছিল, কোনো রাজনৈতিক দল পারেনি। এই ডাক্তারি ছাত্রছাত্রীরা নবান্নে পৌঁছে সেখানে বসে বৈঠক করে মুখ্যমন্ত্রীর বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। নবান্নের মধ্যে দাঁড়িয়ে সেখানে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়েছিলেন। লাইভ স্ট্রিমিংয়ের দাবি সরকার মানেনি, তারা তখন লাইভ স্ট্রিমিংয়ের দাবি তুলেছিলেন, এবং যেহেতু মানেনি তাই বৈঠক না করে ফিরে চলে এসেছিলেন। এটা ছিল একদিন আগে। এবার আজকে পরশুদিনের পর আজকে যে কাণ্ডটা করলেন সেটাও তো অনেকটা সেরকমই। আজ কালীঘাটে পৌঁছে গেলেন জুনিয়র ডাক্তাররা, এবং কালীঘাটে মানে মুখ্যমন্ত্রীর বাড়িতে, সেখানে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিলেন, এবং কালীঘাটেও মুখ্যমন্ত্রীর বাড়ির চৌখাটে দাঁড়িয়ে ঘণ্টাখানেক ধরে ওই স্নায়ুর লড়াইটাকে একদম চরমে নিয়ে চলে গেলেন। নিজেদের মধ্যে ছোট্টখাট্ট বৈঠক করলেন, এবং তারপর একটা টান জায়গায় গোটা ব্যাপারটা আটকে রইল। এগুলো ভাবতে পেরেছিলেন এই 2-4 দিনের মধ্যে এরকম পরপর 2-4টে এরকম বড় বড় কাণ্ড কারখানা ঘটিয়ে বসে থাকবেন এই বাচ্চা ছেলেপুলেগুলো? বড় রাজনৈতিক দলগুলো পারেনি, এরা করে দেখিয়ে দিচ্ছে। এদের আর অরাজনৈতিক বলবেন, রাজনীতির বাবা হয়ে গেছে এরা। দেখুন, স্বচ্ছতা, এই একটা শব্দবন্ধ আজকের মানে কি বলবো ফোকাসে। এতদিন ধরে এই লাস্ট নবান্নের বৈঠকের পর লাইভ স্ট্রিমিং শব্দটা মনে হচ্ছিল রাজনীতির সবথেকে জরুরি এবং সবথেকে গুরুত্বপূর্ণ শব্দ এই মুহূর্তে, শব্দ বন্ধ।
তো সেটা বদলে গেল আজকের পর স্বচ্ছতায়। স্বচ্ছ বৈঠকের কথা বলে তারা বৈঠকে রাজি হয়েছিলেন। রাজ্য সরকার সেই সদিচ্ছার কথা কিন্তু মেনে নিয়েছিল, মানে রাজ্য সরকারও বলেছিল সদিচ্ছা তাদের আছে বৈঠকে বসার, স্বচ্ছতার সঙ্গে বৈঠক হবে সেই সদিচ্ছাও তাদের আছে। আচ্ছা, রাজ্য সরকার কি এই ছাত্রছাত্রীদের সদিচ্ছা এবং এই যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা শব্দটার আসল মর্মার্থ ধরতে ভুল করেছিল? দেখুন, সেই স্বচ্ছতা বজায় রাখার দাবিতেই তো আজ জুনিয়র ডাক্তাররা রাজ্য প্রশাসনের কাছে 3টে প্রস্তাব রেখেছিলেন। তার আগে যাবতীয়টা ছিল সদিচ্ছা কেন্দ্রিক। তারা সকাল থেকে আমরা যা দেখছিলাম পর 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 নাটকের ব্যাপার। মুখ্যমন্ত্রী ওই 7 সকালে ওই জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে স্বাস্থ্য ভবনের সামনে সেখানে চলে যাওয়ার পর যখন বার্তা দিলেন যে তিনিও চান যে একটা সুন্দরভাবে ব্যাপারটা সমাধান হোক, এদের সব বিভিন্ন বিষয়গুলো বিবেচনা করা হবে, যদিও তার মধ্যে অনেকগুলো বোঝার বিষয় রয়েছে, সেগুলো বলবো। কিন্তু ওনার যাওয়ার পরেই তো ছাত্রছাত্রীরা জানিয়ে দিয়েছিলেন যে তারাও বৈঠকে রাজি আছেন। তখনই ওই দুটো কথা, সদিচ্ছা রয়েছে বৈঠকে যাওয়ার এবং স্বচ্ছতা। তো এই স্বচ্ছতা তারপরেই ওখান থেকেই ধাপে ধাপে আলটিমেটলি তারা পৌঁছেও গেছিলেন যথাসময় ওই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, এবং সেখানে গিয়ে তারা প্রাথমিক তাদের জায়গাগুলো সেগুলো বজায় রেখেছিলেন, যে তারা 32 জন নিয়েই গেছিলেন, সেগুলো নিয়ে কোথাও কিছু আপত্তি হয়নি। কিন্তু পুরো মানে আটকে গেল গোটা ব্যাপারটা সেটাই স্বচ্ছতা শব্দে। 3টে প্রস্তাব রেখেছিলেন প্রশাসনের কাছে তারা স্বচ্ছতা কেন্দ্রিক। 1, বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে হবে। সেটা না হয় যদি কোনো কারণে রাজ্য সরকার না মানতে পারে, আসলে মুখ্যমন্ত্রী গেছেন, এত কথাবার্তা বলেছেন, এত সদিচ্ছা দেখিয়েছেন, ন্যাচারালি তাদের তরফ থেকে তো সদিচ্ছা দেখানোর ব্যাপার ছিল। তাই 2, দ্বিতীয় প্রস্তাব তখন প্ল্যান বি, লাইভ স্ট্রিমিং না হলে বৈঠকে দুপক্ষেরই ভিডিও ফটোগ্রাফার থাকবে, তাদের ভিডিও তুলতে দিতে হবে, রেকর্ড করতে দিতে হবে। মানে তাদেরও যে সদিচ্ছা আছে নিজেদের দাবির থেকে এক ধাপ সরে, সেটাই ছাত্রছাত্রীরা বোঝাতে শুরু করেছিলেন, জুনিয়র ডাক্তাররা। এবার ধরা যাক, মানে সদিচ্ছার চূড়ান্ত আর কি, যেখানটায় এই দাবিটাও মানা হলো না, যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে তাদের তৃতীয় প্রস্তাব কি, রাজ্যই করুক ভিডিওগ্রাফি, যেরকম মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি ভিডিওগ্রাফি তাদের লোকজন করবে, 3টে ক্যামেরা দিয়ে করা হবে, ওই নবান্নের সময় বলেছিলেন। এখানে কটা বলেছিলেন জানি না, যে তারা বললেন যে তারা করুন, রাজ্য সরকারই করুন ভিডিওগ্রাফি পুরো বৈঠকটা। তাদের সঙ্গে একজন থাকবেন তাদের পক্ষ থেকে, যে একটুখানি যদি কোনো টেকনিক্যাল সমস্যা হয় এটা আর কি, সেই সময় সাহায্য করতে পারে। মানে আমার ধারণা বোঝাতে চেয়েছিলেন যে কাউকে হয়তো চিনতে পারলেন না বা কিছু আর কি, সেইগুলো বলে ঠেলে দেবেন। এবং তার সঙ্গে কি, বৈঠক শেষে তাদের হাতে এই যে ভিডিও রেকর্ডিংটা করা হলো তার কপি তুলে দিতে হবে। দেখুন, তারা বলার জন্যে কিন্তু লোকের সামনে নিজেদের বক্তব্যটা পরিষ্কার করে দিয়েছেন। 3টে ধাপে তারা তাদের বক্তব্য রেখেছেন স্বচ্ছতা প্রসঙ্গে। 3টে দাবি, রাজ্য সরকারের সামনে 3টে অপশান, প্রথমটা না মানলে দ্বিতীয়টা, দ্বিতীয়টা না মানলে তৃতীয়টা। মুশকিল হচ্ছে এই 3টে প্রস্তাবই মানতে রাজি হয়নি রাজ্য সরকার। আর জুনিয়র ডাক্তাররাও কি, ওই রকম বৃষ্টি পড়ছে, ঠায় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রইলেন 1 ঘন্টা মুখ্যমন্ত্রীর বাড়ির দরজায়। এবার দেখুন, মুখ্যমন্ত্রী কিন্তু গতকাল থেকেই দিদির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, বলেছিলেন, আজকেও সকালে গিয়ে বলেছিলেন তিনি মুখ্যমন্ত্রী নয়, দিদি হিসেবে এসছেন। এবার তিনি তার বাড়ির দরজায় ডেকে নিয়ে এসছেন, এত বাচ্চা ছেলেমেয়েরা, নিজে বেরিয়ে এলেন, একা অপেক্ষা করছিলেন, নিজে বেরিয়ে এলেন, বেরিয়ে এসে এই ছাত্রছাত্রীদের বললেন যে তোমরা এসো, বৈঠকটা করো। এখন দিতে পারছেন না, কিন্তু পরে যদি সুপ্রিম কোর্ট বলে তাহলে ভিডিও রেকর্ডিং দিয়ে দেবে, হাত জোর করে বললেন। এগুলো কিন্তু সব লাইভ রেকর্ডিং হচ্ছিল, হ্যাঁ, রেকর্ডিং এবং লাইভ স্ট্রিমিং হচ্ছিল, কারণ সব ওখানে টেলিভিশন চ্যানেলে হাজির ছিল, ফলে তারা দেখাচ্ছিল। এবার সেখানেই সবাই দেখলেন কি, যে হাত জোর করে মুখ্যমন্ত্রী তাদের রিকোয়েস্ট করছেন তোমরা ভেতরে এসো, অ্যাটলিস্ট বৈঠক যদি না করো তাহলেও ভেতরে এসো, কারণ বৃষ্টিতে ভিজো না, অসুস্থ হয়ে পড়বে। একদম যেরকম বাড়ির দিদি যেরকম বলেন সেরকম আর কি, এবং চা খেয়ে বাড়ি চলে যাও। এই অবধিও
মুখ্যমন্ত্রী দেখুন, ডাক্তাররা তারা 3টে দুপা পেছোতে রাজি হচ্ছেন, 3টে ধাপ বলেছেন, লাইভ স্ট্রিমিংয়ের দাবি ছেড়ে দিচ্ছেন, তার বদলে বোথ সাইডের রেকর্ডিং সেই দাবিও ছেড়ে দিচ্ছেন, তার বদলে শুধু রাজ্য সরকারের রেকর্ডিং, শুধু রেকর্ডিংটা পেলেই হবে। এই এত দূর তারা যখন নামতে রাজি হচ্ছেন, মুখ্যমন্ত্রীও ন্যাচারালি তাদের তো অপশানস দেবেনই, কিন্তু ভিডিও রেকর্ডিং যে দেওয়া যাবে না সেটা তিনিও পরিষ্কার করে দিলেন। আর তার ফলে ছাত্রছাত্রীরাও দেখলাম হাত জোর করলেন এবং করে পরিষ্কার বুঝিয়ে দিলেন ওইটা না হলে তারাও বৈঠকে যোগ দিচ্ছেন না। মুখ্যমন্ত্রী তারপর আলটিমেটলি ভেতরে ঢুকে গেলেন। আচ্ছা, একটা কথা বলুন, আমরা বুঝতে পারলাম তো স্বচ্ছতা জিনিসটা রাজনীতিতে কত মারাত্মক একটা বস্তু, সেটাকে সহজে মেনে নেওয়া যায় না, এটা তো আমরা বুঝলাম। কিন্তু স্বচ্ছতা একটু আদ্রু তো আশা করা যেতেই পারে, তাই না? মানে মুখ্যমন্ত্রী বললেন যে তারা মিনিটস সই করে দিয়ে দেবেন, ফলে তারও একটা সদিচ্ছা ছিল আর কি। সেই সদিচ্ছাটাকেই ডাক্তাররা আরেকটু ভরসাযোগ্য সদিচ্ছা হিসেবে ওটার রেকর্ডিংটা চেয়েছিলেন, তাই না? এবার সদিচ্ছা যারা দেখাচ্ছেন তারা কেন জুনিয়র ডাক্তারদের 3টে প্রস্তাবের কোনোটাই মানতে পারলেন না, তাও আবার স্বচ্ছতার প্রশ্নে? এটাও আবার কিন্তু একটা বিচার্য বিষয় হয়ে গেল। এবার দেখুন, স্বচ্ছতা অর উইদাউট স্বচ্ছতা, বৈঠক আলটিমেটলি কোন জায়গায় গিয়ে হয় এটাই এখন কিন্তু আসল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং এর ফাঁকে এইটা খেয়াল রাখুন, এটা আমরা বারবার আপনাদের মনে করিয়ে দেব, তিলোত্তমার মৃত্যু রহস্য, তার তদন্ত, গোটা ব্যাপারটা কিন্তু এখন আপাতত ব্যাক সিটে চলে গেছে। আমি তোমাদের অনুরোধ করব, তোমরা এসো, যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা এক কাপ চা খেয়ে যাও। তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার টাকা। দেখো, তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না। আসলে তো তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বোনেরা আমার, তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা এক কাপ চা খেয়ে যাও। ভাই, তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, বাট টোটালটাই রেকর্ড করে আমি ভিডিও তোমাদের তখনই দেব, আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে দেবো। স্বচ্ছতার দাবিতে আমরা এখানে এসেছি এবং আমরা লাইভ স্ট্রিমিং চাইছি। ওনারা বলেন যে এটা যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি, তাই লাইভ স্ট্রিমিং করা এখান থেকে সম্ভব নয়। আমরা ওনাদেরকে বলি রিকনসিডার করতে, ওনারা বারবার দফায় দফায় আলোচনা করে আমাদেরকে জানান যে এটা কোনোভাবেই সম্ভব নয়। আমরা নিজস্ব ভিডিওগ্রাফার নিয়ে এসেছিলাম, আমাদের ভিডিওগ্রাফারকে আমরা বলি যে ভেতরে নিয়ে যাওয়ার অ্যালাউ করতে, এবং আবারও একই কথা ওনারা দফায় দফায় আলোচনা করে জানান যে সেটাও সম্ভব নয়। খুবই ওনাদেরকে নম্রভাবে এটা জানাই যে এর কারণ আমাদের প্রতি মুখ্যমন্ত্রীর অবিশ্বাসের কোনো ব্যাপার নেই, বা সাধারণ মানুষের প্রতি মুখ্যমন্ত্রীর কোনো অবিশ্বাসের ব্যাপার নেই। এটা আমাদের প্রতি, আমাদের যে ডক্টরি মাস, যারা ডাক্তারি জনতা, যারা এখন এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে আছে, তাদের কাছে জবাব দেওয়ার জন্য যে আমরা কি কথা বলেছি, এই উত্তরটি অত্যন্ত প্রয়োজন। কোনো প্রস্তাবই জুনিয়র ডাক্তাররা মানছেন না দেখে তিনি হাত জোর করেছিলেন, আন্দোলনকারীরাও পাল্টা হাত জোর করেছেন। দেখুন, হাত জোর করা, পাল্টা হাত জোর করা, এর মধ্যে একটা বেশ সৌজন্যের বাতাবরণ রয়েছে না? কিন্তু সৌজন্যের মধ্যেও যে একটাই চরম জেদের জায়গা রয়েছে সেটা কিন্তু বুঝতে পারলাম। জানেন তো, আমাদের বাঙালিদের মধ্যে একটা এরকম জিনিস আছে, সাবডিউড অ্যারোগ্যান্স বলা যায়। মানে উপর থেকে দেখে মনে হয় আমরা নরম সরম, কিন্তু ভেতরে ভেতরে একটা দৃঢ়তা কাজ করে। এটা একগুয়েমিও বলতে পারেন সোজা বাংলায়, মানে সহজ বাংলায় আর কি বোঝার জন্য এটা থাকে আমাদের। এই যার জন্যও আমরা সবসময় ওই ভাঙবে তবু মচকাবে না কথাটা বলে না, এটা বাঙালিদের জন্য খুব শক্তপোক্তভাবে আর কি খেটে যায় আর কি। এই এত কিছুর মধ্যেও মুখ্যমন্ত্রী কিন্তু দেখুন এই কথাটা বললেন, এত জেদ কিসের? বৈঠক না করলে, কেন বৈঠকের প্রস্তাব দিলেন আন্দোলনকারীরা? বৈঠক না করলে কেন তারা তাকে বারবার এরকম অসম্মান করলেন? এবং তারপর ওই যাতে বৃষ্টিতে তারা না ভেজেন
সেই কথাটা বললেন। মানে এই গোটা বিষয়টা যেখানটায়, আবার মনে করুন আপনারা, এটা কিন্তু লাইভ স্ট্রিমিং হচ্ছিল, সমস্ত চ্যানেল লাইভ দেখাচ্ছিল, এবং সেই লাইভ দেখানোর মধ্যে সবাই এটা দেখলো মুখ্যমন্ত্রী দিদির ভূমিকায় অবতীর্ণ হয়ে কীরকম, কতটা নরমভাবে হাত জোর করেই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে বোঝানোর চেষ্টা করছেন। ওয়েল উইশার তার মানে। এবার তার মাঝখানে আবার এটাও বললেন যে এরপর মানে তারা যে অসম্মান করেছেন বা তিনি যে চলে যাচ্ছেন, সকালবেলা যেটা বলেছিলেন লাস্ট বার চেষ্টা করছেন, এটা তারপরেও আরেকবার চেষ্টা, তার মানে আর কত চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী। এই বার্তাটাও তো এই লাইভ সম্প্রচারের মাধ্যমে সবার কাছে চলে গেল। এই বার্তাটা আজকে সকাল থেকে দফায় দফায় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে 5 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনের রাস্তায় এই জুনিয়র ডাক্তাররা বসে আছেন, সেখানে আচমকা তিনি আজকে সকালবেলা চলে গেছিলেন। এবার এটা কিন্তু নিঃসন্দেহে, এটা দেখেই আমার মনে হচ্ছিল যে একদম নিঃসন্দেহে এটা মমতা বন্দ্যোপাধ্যায় সুলভই একটা পদক্ষেপ। এগুলোই তো তার মাস্টার স্ট্রোক, এগুলোর জন্যই তো তিনি বিখ্যাত। কিন্তু এইটা এতদিন কেন ছিল না, সেইটা নিয়েও তো একটা প্রশ্ন ছিল। সবাই তো এই জন্যই, মানে এটা তার সহবচিত ব্যাপার বলেই সবাই কিন্তু এক্সপেক্ট করছিলেন যে এই যে এতদিন ধরে 1 মাস ধরে জুনিয়র ডাক্তাররা তারা যে আন্দোলন করছিলেন, এই স্বাস্থ্য ভবনের আগে আরজি করেই তারা যে ধর্ণামঞ্চ করে তারা আন্দোলন করছিলেন, সেখানে তিনি একবারও কেন গেলেন না? এই বক্তব্য তো জুনিয়র ডাক্তারদের মধ্যে থেকে ছিল যে তিনি তো চলে গেছিলেন, ওই তিলোত্তমার বাড়িতে চলে গেছিলেন, বাবা মার সাথে কথা বলেছিলেন। তো এই যেখানে তিনি সেই সদিচ্ছাটা দেখিয়েছেন, এই জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রে 35 দিন ধরে যে আন্দোলন চলছে সেখানে কেন তাকে পাওয়া যাচ্ছিল না, এটা তারা সবাই অবাক হচ্ছিলেন। আসলে দেখুন, একটা জিনিস খেয়াল করতে হবে, মুখ্যমন্ত্রী কি আসলে পরিস্থিতিটা মাপছিলেন? এবং সেখানে গিয়েই তার মনে হয়েছিল যে যে একটা পরিবেশ তৈরি হয়েছে, পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে এই মুহূর্তে যাওয়ার মতো পরিস্থিতি নেই। এই পরিস্থিতিটা একটু ক্ষেত্র প্রস্তুত করার পর আসবে, এটাই কি ভাবছিলেন মুখ্যমন্ত্রী? মানে মোদ্দা কথা হচ্ছে, যাওয়ার আগে যাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরির চেষ্টা করছিলেন কি মুখ্যমন্ত্রী? দেখুন, সাম্প্রতিককালের পরপর যদি ধারাবাহিক ঘটনাগুলোকে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কথাটা এমনি এমনি বলছি না। আপনাদের একটা গল্প বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি আগে যখন অন্য জায়গায় কাজ করতাম, সেখানে একটা ড্রাইভার ছিল তরুণ বলে। তো তরুণের সঙ্গে একদিন একটা জায়গায় কভার করতে যাচ্ছিলাম, হালকা বৃষ্টি পড়ছে আমতলার ওখানে, এবার রাস্তাগুলো একটু উঁচু, দুপাশে অনেক খাদ। তা হঠাৎ গাড়িটা তরুণ খুব জোরে চালাতো, তো প্রচণ্ড জোরে যেতে যেতে উল্টো দিক থেকে একটা গাড়ি আসছিল, সেটাকে সামলাতে গিয়ে হঠাৎ আমরা দেখলাম আমাদের গাড়িটা স্কিড করছে। তো আমার তো প্রায় চোখ বুজে ফেলার অবস্থা, ধরেই নিয়েছি গাড়িটা উল্টে যাবে। তো গাড়িটা যখন স্কিড করে এই রাস্তার ধার দিয়ে নেমে ওই খাদের দিকে নেমে যাচ্ছে, অর্ধেক নেমে গেছে, এবং আমি দেখছি যে আমার নর্মালি কি মনে হবে, আরে এই দিকে নামছে, তাড়াতাড়ি উল্টো দিকে ঘোরা। ও চুপ করে বসে আছে তরুণ, ওই দিকেই আস্তে করে স্টিয়ারিংটাকে ধরে রেখে দিয়ে। হঠাৎ দেখলাম যখন মাঝ রাস্তায় নেমে অর্ধেক খাদের মধ্যে নেমে গেছে গাড়িটা, হঠাৎ তরুণ একটা হ্যাঁচকা টানে গাড়িটাকে ঘুরিয়ে রাস্তায় তুলে নিল, আর তারপর বলল, বুঝলে কিছু? বললাম, কি বুঝবো? তখন অনেক দিন আগে, তখন সবে গাড়ি চালানো শিখছি আর কি। বলে, এটা শিখে নাও, যখন গাড়ি খাদের দিকে নেমে যাবে না, তখন গাড়ি তোমার কন্ট্রোলের বাইরে, তখন ওই হুড়ুমুড়িয়ে উল্টো দিকে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িকে কন্ট্রোল করার চেষ্টা করবে না, তাহলে গাড়ি উল্টে যাবে। প্রথমে খানিকক্ষণ ওই যেদিকে গাড়ি নেমে যাচ্ছে সেই অনুকূলে হালকা করে স্টিয়ারিং ধরে রাখতে হয়। গাড়িটা খানিকক্ষণ যাওয়ার পর দেখবে গাড়িটা আস্তে আস্তে গ্রিপ পাচ্ছে। ঠিক সেই গ্রিপ পাওয়ার মুহূর্তটাই যখন উল্টো দিকে ঘুরিয়ে তুমি হ্যাঁচকা টান দেবে, গাড়িটা মূল রাস্তায় উঠে আসবে। আজকে এতদিন পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপগুলো দেখে আমার জাস্ট তরুণের কথাটা মনে পড়ছিল। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক, আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি।
পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী।